আপনি 1 মাসে এই প্র্যাকটিস করবেন, দেন আপনি এই রিটেন কমিউনিকেশনটা সলভ হয়ে যাবে। ক্লায়েন্টের যে বিজনেস জার্নি আছে, এই বিজনেস জার্নির ভিতরে আপনার সবসময় থাকতে হবে। আপনার চিন্তা করতে হবে তার প্রবলেমটা আমি বুঝতেছি কি না। ক্লায়েন্ট খুব কম টাইম ভিডিও কলে আসে, সো মাসে একবার ইয়েস নো ভেরি গুড দিয়ে পার পেয়ে যাওয়া যায়। এখন রেফারেন্স পাওয়ার জন্য আমি যেটা করি, ডিসকাউন্ট অফার করি। ইভেনচুয়ালি ইট উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন ইয়োর হেলথ। ওয়েলকাম সবাইকে আমাদের ক্লায়েন্ট হান্টিং পডকাস্টে, যেখানে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন ক্লায়েন্ট হান্টিং এক্সপার্ট তৌফিক তনয় ভাই। তো ভাইয়া, শুরু করার আগে ছোট্ট করে আপনার পরিচয়টা একটু সবার জন্য দিলে খুব ভালো হয়। আমি মোহাম্মদ তৌফিকুল আলম তনয়। আমি co-founder SEO and business analyst of BTech Solution, a strategic communication manager of Resolve 36 and communication and marketing manager of Tangelic. That's all about myself. আচ্ছা, আমার প্রথমত আপনার থেকে যেটা জানার সবচেয়ে বেশি কিউরিয়াসিটি সেটা হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে একটা কনসেপ্টের উপর দাঁড় করিয়ে দিয়েছি নিজেদের, সেটা হচ্ছে যে স্কিল অর্জন করার পর বা স্কিল শেখার পর আমাকে ফার্স্টে যেতে হবে ফাইবারে, বা আমাকে ফার্স্টে যেতে হবে আপওয়ার্কে। দিস ইজ লাইক এ ন্যাশনাল কনসেপ্ট যে আমাকে এটাই করতে হবে। বাট আপনার যে কনসেপ্ট বা এক্সপার্টিসটা, যেটা হচ্ছে মার্কেট প্লেসের বাহির থেকে ক্লায়েন্ট খুঁজে বের করা, যেটাকে আমরা বলছি আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং, এই আউট অফ মার্কেট প্লেসটা মানে আসলে কি? আচ্ছা, আউট অফ মার্কেট প্লেস মানেটা যদি আমার বুঝতে হয়, আমার ফার্স্টে বুঝতে হবে মার্কেট প্লেসটা কি। মার্কেট প্লেসটা হচ্ছে কি এরকম একটা জায়গা যেখানে বায়ার এবং সেলার একসাথে হয়। ধরেন ফাইবার, ওকে, এখানে আমি লোগো ডিজাইন পারি, ওকে, আমি হচ্ছে সেলার, আমি লোগো ডিজাইন করে সেল করব। আর একজনের লোগো লাগবে, ঠিক আছে, সে আসে এখান থেকে লোগোটা কিনে নেবে, ওকে। ফাইবারটা হচ্ছে একটা মার্কেট প্লেস, আমি যাচ্ছি অ্যাজ এ সেলার, সে আসতেছে অ্যাজ এ বায়ার। এটা হচ্ছে মেইন কনসেপ্ট মার্কেট প্লেসের। মার্কেট প্লেসগুলোর কী হয়েছে, যতগুলো মার্কেট প্লেস আছে, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, পিপল আওয়ার বলেন বা ইসিটি যে যত আছে সব হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণ স্যাচুরেটেড, ওকে। এইখানে এই পরিমাণ স্যাচুরেশন যে এইখানে যে কমন একটা স্কিল নিয়ে যে আপনি মাথা চাড়া দিয়ে উঠবেন, এটা পসিবল না, বা হইলেও খুব কম। যে আপনি হইতে চাবেন না যে 1 লাখে একজন, যে 1 লাখের ভিতরে সাকসেস রেট যেখানে 0.001, সেখানে কিন্তু আপনি যাইতে চাবেন না। সো আপনি চাবেন যেখানে আপনার সাকসেস রেটটা ভালো। সো আপনি মার্কেট প্লেসের বাইরে যদি আপনি ক্লায়েন্ট খুঁজে পান বা আর কি ক্লায়েন্টের সাথে টাচ পয়েন্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে, এটা আপনার জন্য বেটার। এক হচ্ছে আপনার মার্কেট প্লেসকে কোনো কমিশন দেওয়া লাগবে না। 2 হচ্ছে আপনি ইউনিক অপরচুনিটি পাবেন। 3 হচ্ছে যে ক্লায়েন্টের সাথে আপনি বেটার নেগোসিয়েশন করতে পারবেন। 4 হচ্ছে যে এই ক্লায়েন্টটা আপনার সাথে লং টার্ম ধরে থাকবে, কারণ সে চাইলেই খুব ইজিলি আরেকজন লোগো ডিজাইনার পাচ্ছে না, ঠিক আছে। যখন মার্কেট প্লেসে ক্লায়েন্ট আপনার গিগ দেখতেছে, আপনার গিগের সাথে নিচে কিন্তু আরও 5টা গিগ দেখতেছে, বা আপওয়ার্কে যখন আপনার প্রোফাইল দেখতেছে, আপনার প্রোফাইলের সাথে কিন্তু নিচে আরও সে 5টা প্রোফাইল দেখতেছে। এইটা আপনি মিটিগেট করতে পারতেছেন। এখন এটার সাথে সম্পর্কিত একটা প্রশ্ন কিন্তু চলেই আসে, সেটা হলো তাহলে কি আমরা মার্কেট প্লেসকে অ্যাভয়েড করতে বলছি? আচ্ছা, আমি কোনোভাবে মার্কেট প্লেসকে অ্যাভয়েড করতে বলছি না, যেহেতু এখানে আমার কয়েকটা কনসেপ্ট বোঝা দরকার যে আমি কোন ধরনের ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছে। ক্লায়েন্টের একটা কনসেপ্ট বোঝা দরকার। ক্লায়েন্টগুলো কেমন হয়, একটা হচ্ছে গিয়ে কোল্ড ক্লায়েন্ট, একটা হচ্ছে গিয়ে ওয়ার্ম ক্লায়েন্ট, একটা হচ্ছে গিয়ে হট ক্লায়েন্ট, ওকে। হট ক্লায়েন্ট মানে তার ওইটা লাগবে, এখনই লাগবে। ওয়ার্ম ক্লায়েন্ট হচ্ছে সে এটা চিন্তা করতেছে তার এই জিনিসটা লাগবে, এই সার্ভিসটা লাগবে বা এই প্রোডাক্টটা লাগবে। কোল্ড ক্লায়েন্ট হচ্ছে তার যে এই জিনিসটা লাগবে সে আর কি জানে কিংবা জানে না, এই দুইটার মাঝখানে আছে, বা সে জানেই না এটা একটা তার প্রবলেম, সে তার বিজনেসে গ্রো করতে পারতেছে না, গ্রো কেন করতে পারতেছে না সে এটাও জানে না, ঠিক আছে। সো আমি মার্কেটে হচ্ছে ওয়ার্ম ক্লায়েন্ট অ্যান্ড হট ক্লায়েন্ট পাবো। মার্কেট প্লেসের বাইরে হচ্ছে মোস্ট অফ টাইম আমরা কোল্ড ক্লায়েন্ট পাবো। আমি যদি তার প্রবলেম ফাইন্ড আউট করে তাকে যদি ট্যাপ করতে পারি, সে আমার কাছ থেকে সার্ভিস নেবে। ওকে, তার মানে হচ্ছে বিভিন্ন সিনারিওতে মার্কেট প্লেস ইজ গুড, আর বিভিন্ন সিনারিওতে আমাকে ক্লায়েন্ট হান্টিংটা চুজ করাটা একটা গুড ডিসিশন। জি, অ্যাকচুয়ালি আউট অফ মার্কেট প্লেসে যাওয়াটা বেটার ডিসিশন। আপনার অবশ্যই মার্কেট প্লেসের প্রোফাইল থাকবে, কারণ মার্কেট প্লেসের প্রোফাইল অনেক ট্রাস্টেবল, ওকে। সো
আপনি মার্কেট প্লেসের বাইরে যখন কাউকে রিচ আউট করতেছেন, ধরেন আমি একজনকে রিচ আউট করলাম, তাকে আমি মার্কেট প্লেসে নিয়ে এসে আমি ধরেন একটাও আমার রিভিউ নাই, এখন আমি কী করব, মার্কেট প্লেসের বাইরে এগুলোকে খুঁজবো, খোঁজার পরে ওকে আমি মার্কেট প্লেসে এনে আমার কয়েকটা রিভিউ নেব। এতে কী হবে, আমার একটা ছোট্ট একটা প্রোফাইল দাঁড়া হবে, যেটা দিয়ে আমি নেক্সট যাকে টার্গেট করব বা হান্ট করব তাকে আমি এই জিনিসটা দেখাইতে পারবো। আচ্ছা, এটা তো ঠিক, অনেকে টাকা দিয়ে আবার রিভিউ কিনছে, সো এই ওয়েটা তো তার থেকে অনেক বেটার। এর ফলে সে বাই ডিফল্টে কিন্তু ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে, অ্যান্ড দ্যাটস আই থিঙ্ক এ গুড আইডিয়া। আচ্ছা, এখন একটা প্রশ্ন কিন্তু চলে আসে, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা বাই ডিফল্ট বুঝতে পারছি যে এটা ভালো, দিস ইজ গুড, বাট এখানে আমাদের ইউজারদের একটা বড় প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে ঠিক আছে এটা ভালো, বাট মার্কেট প্লেসের বাইরে আমি যে বলছি ক্লায়েন্ট পাবো, আসলে এটার কোয়ান্টিটিটা কেমন হবে, বা আসলে কাজের সুযোগটা মার্কেট প্লেসের বাইরে আসলে কতটুকু আছে? অ্যাকর্ডিং টু গুগল অ্যান্ড মার্কেট সার্ভে, এটা হচ্ছে আমরা যতগুলা মার্কেট প্লেস আছে সবগুলা মিলায়া অনলি 5% ক্লায়েন্ট অ্যাভেলেবেল ওইখানে আছে, এই বাদে 95% ক্লায়েন্ট আনট্যাপড অবস্থায় আছে। ওকে, সো ওভারঅল মার্কেট যদি ধরেন পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের ভিতরে 100 কোটি হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে, এইখানে মাত্র 5 কোটি আছে যারা এই মার্কেট প্লেসে কাজ করাচ্ছে, এ বাদে আর কি 95 কোটি আছে যারা মার্কেট প্লেসের বাইরে আছে। ওকে, সো এই নাম্বারটা এত বড়, এর জন্যই আপনি দেখবেন যে আপনি যখন গুগলে একটা যে কোনো সার্ভিস কিওয়ার্ড সার্চ দিবেন, সবসময় দেখবেন যে কারো না কারো অ্যাড চলতেছে ওই সার্ভিস কিওয়ার্ডের এগেনস্টে, আর প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকে দেখবেন তারা এজেন্সি। ওকে, এখন আপনি চিন্তা করেন সার্ভিস কিওয়ার্ড কোটিখানিক আছে, কোটিখানিক কিওয়ার্ডের জন্য ধরেন লাখখানিক এজেন্সি ফাইট করতেছে, সো এরা সার্ভাইভ করতেছে কীভাবে? অফকোর্স এরা তো মার্কেট প্লেসে ক্লায়েন্ট নিচ্ছে না, মার্কেট প্লেসের বাইরে এত ক্লায়েন্ট আছে যে ওদের আসার দরকারই হচ্ছে না। ওকে, ওরা এই আনট্যাপড এরিয়াগুলো হান্ট করতেছে, প্লাস হচ্ছে গিয়ে ওদের নেগোসিয়েশন, এটার জন্য ওদের যে নেগোসিয়েশনটা থাকতেছে এটা অনেক বেটার, ওরা অ্যাডভান্টেজ পাচ্ছে, কারণ সে জানেই না, যে ক্লায়েন্ট সে জানেই না আমার প্রবলেম এইটা, আর এইটার একটা সলিউশন থাকতে পারে। ওকে, তার মানে হচ্ছে আমরা যদি মনে করতাম একটা ওই ছবি দেখেছিলাম না, যে একটা বরফের শুধু উপরের অংশ সাগরে ভাসছে কিন্তু 90%ই পানির নিচে ডুবে আছে, এটা অনেকটা তাহলে এরকম যে অপরচুনিটি আছে কিন্তু এটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। রাইট। আচ্ছা, এখন আমি একটা জাতীয় প্রশ্ন করি। জাতীয় প্রশ্নটা হলো একদম বিগিনারদের জন্য, এটা সেটা হচ্ছে বিগিনাররা যখন হচ্ছে একটা কাজ শিখে বের হয়, তারা প্রথমে তো যায় হচ্ছে ফাইবারে বা মার্কেট প্লেসে, কিন্তু মার্কেট প্লেসে যখন সে যাচ্ছে সে হচ্ছে এই গতানুগতিক সমস্যায় পড়ে যায়, সেটা হচ্ছে কাজ নাই, গিগ র্যাঙ্ক হয় না, এটা সেটা, এবং তার জন্য তখন সে কিভাবে তার প্রথম ক্লায়েন্টটা পেতে পারে? এখানে আমার একটা অপিনিয়ন হচ্ছে যে ক্লায়েন্ট কার লাগবে, ক্লায়েন্ট লাগবে আমার, ঠিক আছে। এখন আমি গিগ একটা ওপেন করে আমি ওটা খুব ভালো এসিও করলাম, যে আমি ফাইবারের যত গাইডলাইন আছে ফলো করলাম, বা এসিওর যত গাইডলাইন আছে ফলো করলাম, করার পরে ইমেজ আর কি এক্সেলেন্ট একটা ইমেজ ক্রিয়েট করলাম, তারপরে হচ্ছে ফাইবারে এটা ডক করে রাখলাম। ওকে, এখন কাজ লাগবে হচ্ছে আমার, ফাইবার আমাকে কবে র্যাঙ্ক করবে, আমি কবে কাজ পাবো, আর কবে আমি আর কি কবে আমি আমার ক্যারিয়ারে গ্রো হব, ঠিক আছে। এটার জন্য কি আমার ওয়েট করা উচিত? না। ওকে, যদি এইটার জন্য আমার ওয়েট করা উচিত না হয়, দেন আমি কি এরকম করতে পারি, আমি কিছু ক্লায়েন্টকে ট্যাপ করলাম যে ওকে ফাইন, তোমার কি এটা লাগবে কি না, তোমার কি এটা লাগবে কি না, যে আমার যে স্কিল আছে, ধরেন আমার অ্যাড স্কিল আছে, আমি গুগল মেটা ম্যানেজারে গিয়ে দেখলাম যে কিছু কিছু অ্যাড বেটার পারফর্ম করতেছে না, আমি ওকে কন্ট্যাক্ট করে বললাম যে তোমার এই অ্যাড বেটার পারফর্ম করতেছে না, যে আই ক্যান ডু ইট বেটার, এই হচ্ছে আমার প্রসেস, যে আপনি ফ্রি দেন, সমস্যা নাই, ঠিক আছে, যে এই ফ্রি দিয়ে তার সাথে রিলেশনশিপ বিল্ড করেন। ওকে, রিলেশনশিপ বিল্ড করে যখন দেখবে যে না অ্যাকচুয়ালি আপনি এক্সপার্ট, আপনি যখন ওর সাথে নেগোসিয়েশন ডান, অর্ডার কনফার্ম হয়ে যাবে, আপনি ফাইবারে নিয়ে আসেন, ঠিক আছে, কিছু এইভাবে রিভিউ নেন, আপনার পোর্টফোলিওটা দাঁড়া করান। সো কী হচ্ছে, অ্যাক্টিভলি আপনি ক্লায়েন্ট খুঁজতেছেন, আপনি শুধু মার্কেট প্লেসের জন্য বসে নাই। সেম গোজ ফর আপওয়ার্ক অ্যাজ ওয়েল।
ওকে, সো আপওয়ার্কেও আমরা যে প্রজেক্ট করতেছি, প্রোফাইল করতেছি, কেউ এসে আমাকে কাজ দিয়ে যাবে এইটার জন্য বসে না থেকে আমি চেজ করতেছি, আমি একজনকে হান্ট করতেছি, এখানে আমার পাওয়ার পসিবিলিটি বেশি এবং আগে। এখন এখানে কিন্তু একটা প্রশ্ন চলে আসে, এক একটা মানুষের কিন্তু এক একটা স্কিল, তো কে কোথায় গেলে ক্লায়েন্ট পাবে সেটাও কিন্তু ভিন্ন। এখন তাদের সবাই যেহেতু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, শুরুটা এটা দিয়েই হোক। তো সোশ্যাল মিডিয়া থেকে আমরা ক্লায়েন্টটা আসলে কীভাবে পেতে পারি? আচ্ছা, সিম্পলি আপনি ধরেন আপনার স্কিল আছে, যে আপনার স্কিলটা কী হতে পারে, আপনার স্কিল এসইও হতে পারে, যে আমি একটাই এক্সাম্পল দিচ্ছি। ওকে, যে আপনি এসইও পারেন। এখন আপনি যতগুলো ফেসবুক পেজ ভিজিট করবেন, যে আমাদের দেশের হোক, বাইরের দেশে হোক, বা অন্য কোথাও কারো হোক, আপনি দেখবেন যে ওই ওয়েবসাইটে, ওই ফেসবুক পেজে একটা ইমেল অ্যাড্রেস থাকে, একটা ওয়েবসাইট থাকে, একটা ফোন নাম্বার থাকে। মোস্ট অফ প্রফেশনাল পেজগুলোতে এই জিনিসগুলো থাকে, যারা অ্যাকচুয়ালি বিজনেস করতে যাচ্ছে। কারণ 21st সেঞ্চুরিতে এসে যার একটা ওয়েবসাইট নেই, সে সিরিয়াসলি বিজনেস করতে চাচ্ছে না। সো ওই পেজগুলো আপনি কনসিডার করবেন না অ্যাজ এ সিরিয়াস পেজ। ওকে, সো এইখানে দেখেন আপনি একটা ওয়েবসাইট পাচ্ছেন, ওয়েবসাইটের এসইও একটা অডিট করতে পারেন। সো ওর যদি এসইও খারাপ থাকে, ওকে আপনি ট্যাপ করতে পারেন, যে ওকে আপনি নক করতে পারেন, তোমার এসইওটা খারাপ, আমি তোমার এটা ইমপ্রুভ করে দিতে পারি। ঠিক আছে, আপনি ওকে একটা এসইও অডিট রিপোর্ট পাঠান। এটা গেল ফেসবুক। ওকে, লিঙ্কডইনে যে আপনি আপনার কমিউনিটির সাথে কানেক্ট হন আর দেখেন যে এইসব যে কমিউনিটিতে কার কার কী প্রবলেম আছে, প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেন। যে আপনি আপনার স্কিল আছে এটা যতই চিল্লায় বলেন, কেউ আপনাকে কাজ দিবে না। আপনি একজন মানুষের প্রবলেম সলভ করেন, ঠিক আছে, সে নিজে এসে আপনাকে কাজ দিয়ে যাবে। একজনের প্রবলেম আইডেন্টিফাই করেন, আর আপনি তাকে যদি ফ্রি অফ কস্ট হয় তাকে সলিউশনের একটা রাস্তা দেখায় দেন। ওকে, এইভাবে আপনার ফার্স্টে একটা ক্লায়েন্ট বেস বা পোটেনশিয়াল ক্লায়েন্ট বেস তৈরি করতে হবে, যে আপনি একটা গ্রুপ অফ পিপলকে আর কি আপনার কমিউনিকেশনের ভিতরে রাখতেছেন। গ্রেট। তাহলে যদি আমি সামারাইজ করে বলি, আমাকে সোশ্যাল মিডিয়া থেকে প্রফেশনালদের খুঁজে বের করে, আমার নিজের যেই ইন্ডাস্ট্রি তাদেরকে বের করে, তাদের কোনো একটা সমস্যা সলভ করার মাধ্যমে তাদের সাথে একটা সম্পর্ক করতে হবে, এবং তারপর তাদেরকে আমাকে ক্লায়েন্টে কনভার্ট করতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে আবার নিজের সেলফ ব্র্যান্ডিংয়েরও কিন্তু একটা বিষয় চলে আসে। তো এখন সেক্ষেত্রে ভিউয়ারদের উদ্দেশ্যে আপনি বলুন যে একটা পোর্টফোলিও থাকার কতটুক গুরুত্ব, এবং এটা ছাড়া আসলে ক্লায়েন্ট পাওয়াটা সম্ভব কি না? বুঝি যে একটা পোর্টফোলিও জিনিসটা কি। পোর্টফোলিও বেসিক্যালি প্রুফ অফ ওয়ার্ক বা আমার একটা এক্সপিরিয়েন্স ডাটা শিট। ঠিক আছে, এখন আমাকে যে কাজটা দিবে তার এটা একটা বিজনেস মানে হিজ বেবি, তার বেবিকে যার তার হাতে কিন্তু সে দিবে না। ঠিক আছে, আপনার এটা বুঝতে হবে। সো আপনি যে স্কিলটা অ্যাকচুয়ালি পারেন সে বুঝবে কীভাবে, যে আপনার পোটেনশিয়াল ক্লায়েন্ট সে বুঝবে কীভাবে। সো এই জন্য তাকে বোঝানোর জন্য আপনার একটা পোর্টফোলিও মাস্ট নিডেড। ঠিক আছে, এইটা যে একদম আপনার আর কি ফাইবার প্রোফাইল হতে হবে বা আপওয়ার্ক প্রোফাইল হতে হবে, নট লাইক দ্যাট। আপনি যখন স্কিলগুলো লার্ন করছেন তখন আপনি এই জিনিসগুলো প্র্যাকটিস করে এগুলো কিছু স্ক্রিনশট নিয়ে, কিছু ডিসক্রিপশন নিয়ে এগুলো সাজান, সুন্দর একটা পোর্টফোলিও বানান। দ্যাটস ইট। আর পোর্টফোলিও ছাড়া কি তাহলে আসলে ক্লায়েন্ট পাওয়া সম্ভব না? পোর্টফোলিও ছাড়া আসলে করা উচিত না। যে সামটাইমস বিগিনার লাক, ঠিক আছে, অ্যাক্সিডেন্টলি আপনি দু একটা কাজ পাবেন, বাট লং টাইমে আপনি সাস্টেন করতে পারবেন না। আচ্ছা, এখানে একটা মজার জোকস চলে আসে, প্রিভিয়াস জবের এক্সপিরিয়েন্স ছাড়া জব পাই না, কিন্তু জব না দিলে এক্সপিরিয়েন্সটা পাবো কোথা থেকে? তো যারা এটা বলে তাদের জন্য আসলে আপনি কি বলবেন? আপনি যখন একটা স্কিল শিখতেছেন তখনই আপনি এটা প্র্যাকটিস করতেছেন। সো আপনি লার্নিং অ্যান্ড এক্সপিরিয়েন্স দুইটা আপনার একসাথে হচ্ছে। সো ইন দিস কেস আপনি বলতে পারেন না যে আপনি শিখছেন বাট আপনার এক্সপিরিয়েন্স নাই। সো আপনি যখন একটা স্কিল শিখতেছেন আপনার শেখা লাগবে, প্লাস এটা প্র্যাকটিস করা লাগবে। আদারওয়াইজ আপনি কিভাবে বুঝবেন যে আপনি এই সার্ভিসটা অ্যাকচুয়ালি দিতে পারবেন, আপনার ইরর হবে না। ওকে, গট ইট, বুঝতে পারছি।
সো লেটস গো টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। তো এখন আমরা মার্কেট প্লেসও বুঝলাম, আবার আউট অফ মার্কেট প্লেসও বুঝলাম। এখন আউট অফ মার্কেট প্লেস বলতে অনেক কিছু আবার আসলে বোঝায়, যার মধ্যে একটা কমন এক্সাম্পল হচ্ছে এজেন্সি। এখন এজেন্সির যে কনসেপ্টটা সেটা হচ্ছে এজেন্সির সাথে যুক্ত হয়ে কাইন্ড অফ জব করাটা বা তাদের ক্লায়েন্টদের কাজ করাটা। সো এটা আসলে কতটুকু লজিক্যাল, এবং যদি চাই তাহলে কীভাবে আমরা এজেন্সিদের সাথে আসলে যুক্ত হতে পারি? এই কোশ্চেনের বেসিক্যালি দুইটা পার্ট, ঠিক আছে? কেন এজেন্সির সাথে কানেক্ট হওয়া প্রয়োজন, আর 2 নাম্বার হচ্ছে যে আমি কিভাবে কানেক্ট হতে পারি। ওকে, সো ফার্স্ট পার্টের অ্যান্সার দিই যে কেন প্রয়োজন। সো আপনি চিন্তা করতেছেন, আপনি একটা স্কিল শিখছেন, যে আপনি একটা কোর্স কিনছেন বা 2টা কোর্স কিনছেন, ইউটিউব কিছু ভিডিও দেখছেন, বাট এটা রিয়েল লাইফে খুব কম জায়গায় অ্যাপ্লাই করছেন। ওকে, এখন আপনি চাচ্ছেন যে আপনার স্কিলটা দিয়ে মাস লেভেলে কাজ করতে। সো এটার জন্য আপনার এজেন্সির সাথে কানেক্ট হতে হবে। এজেন্সির সাথে যখন কানেক্ট হবেন, আপনি তখন একটা টিমে কাজ করবেন। আর আপনি মনে রাখবেন, আপনাকে যখন হায়ার করা হবে, আপনি তখন ওখানে সবচেয়ে জুনিয়র থাকবেন, ঠিক আছে? সো আপনার উপরে যারা আছে সবাই এখানে এক্সপিরিয়েন্সড পারসন, একদিনের হইলেও বেশি এক্সপিরিয়েন্স আপনার চাইতে, তাদের কাছ থেকে শেখার অপরচুনিটি আছে। সো এজেন্সির ভিতরে যখন কাজ করবেন, তখন বিভিন্ন মাল্টিকালচারাল পার্সপেক্টিভ পাবেন, মাল্টি ডাইমেনশনাল পার্সপেক্টিভ পাবেন, এবং যে ডিফারেন্ট ওয়েও পাইতে পারেন, ঠিক আছে? শর্টকাট, টেকনিক, টিপস, এই জিনিসগুলো এজেন্সির আন্ডারে বা টিমের আন্ডারে যখন কাজ করবেন তখন বুঝবেন। আর টিমের আন্ডারে কাজ করলে আপনার ব্যাপারটা কী হবে, আপনি পাংচুয়াল হবেন, আপনি ডিসিপ্লিন হবেন। সো টিম একজনে ফাংশন করে না, টিম হোল একসাথে ফাংশন করে। ওকে, সো এজেন্সিতে কাজ করা ইম্পর্ট্যান্ট। আর যদি আপনার কাছে অপরচুনিটি থাকে, অবশ্যই কাজ করেন। আচ্ছা, সেকেন্ড পার্ট অফ দিস কোশ্চেন, যে আমি কিভাবে এজেন্সি খুঁজে পেতে পারবো। আপনার যে নিশ আছে বা আপনার যে স্কিল আছে, ওই স্কিলের সার্ভিস কিওয়ার্ড যেগুলো আছে, এগুলো লেখা গুগলে সার্চ করেন বিভিন্ন স্পেসিফিক এরিয়া দিয়ে। ধরেন আমি এসইও জানি, বা ধরেন আমি ওয়েব ডেভেলপমেন্ট জানি, ঠিক আছে? এখন আমি গুগলে সার্চ করব ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম ইন নিউ ইয়র্ক। ওকে, সো গুগল আমাকে কি দেখাবে, নিউ ইয়র্কের কিছু ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম দেখাবে যে তার অর্গানিক রেজাল্টে, বাট কিছু অ্যাডে দেখাবে, ঠিক আছে? এই অ্যাডগুলোতে আমি ভিজিট করব ওদের ওয়েবসাইট, এবং ওদের ওখানে কোনো জব ওপেনিং আছে কি না আমি এটা দেখার চেষ্টা করব। প্লাস যে ওদের কোনো আউটরিচ করার ওয়ে আছে কি না, যদি আউটরিচ করার ওয়ে থাকে, আমি সুন্দর একটা রেজিউমে বিল্ড করব, আমি সুন্দর একটা পোর্টফোলিও বিল্ড করব, ওদের ফার্স্টে হাই হ্যালো একটা ইমেল করব, যে ওদের কাজ আমার কাছে খুব ভালো লাগে এরকম একটা কিছু লেখে। তারপরে হচ্ছে 1 সপ্তাহ পরে আরেকটা ইমেল করব, যে আমি কি তোমাদের কোনো হেল্প করতে পারি কি না, আমারও এরকম একটা স্কিল আছে, এরকম একটা। 3 নম্বর মেলটা আমি করব আমার রেজিউমি এবং পোর্টফোলিও দিয়ে। কেন এটা করব? যে ফার্স্ট হচ্ছে আমি হাই হ্যালোতে আমাকে ইন্ট্রোডিউস করলাম, ঠিক আছে? আমি তখনও ওদের কাছে কাজ চাই, এটা ওরা জানে না, সো ও আমার মেলটা দেখবে অ্যাজ এ এজেন্সি। সেকেন্ড, যখন আমি ওর সাথে আরও একবার মেল পাঠালাম, প্রথমবার যদি মিস হয়, সে সেকেন্ডবার দেখবে, দেখার পরে সে একটা গুড ভাইব পাবে, আমার নামটা সে রিকল করা শুরু করবে। 3 নম্বরবার আমি যখন পাঠাবো, তখন সে ফুল মেলটা দেখবে, আমার নাম তার অলরেডি রিকল আছে, সো আমার মেলটা সে ইন্টারেস্ট নিয়ে পড়বে। আমি ফার্স্ট টাইম আমার রেজুমি বা পোর্টফোলিও পাঠাই দিলে ইট উইল নট ওয়ার্ক ইফেক্টিভলি। আরেকটা ওয়ে আমি বলতে চাই, যে সার্ভিস কিওয়ার্ডের সাথে সাথে আপনার গুগল ম্যাপসও ইউজ করতে পারেন আপনার হান্ট করার জন্য, যে এজেন্সি খুঁজে বের করার জন্য, আর লিঙ্কডইনও ইউজ করতে পারেন। সো ইটস টোটালি আপ টু ইউ, যে আপনি কী প্রসেসে আগাবেন এবং খুঁজে বের করবেন। ওকে, গ্রেট। তো লেটস গো টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। একজন ফ্রিল্যান্সারের জন্য ফেস টু ফেস বা সরাসরি ক্লায়েন্ট পাওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে অনেকেই ভয় পায়, কারণ তারা ভাবে যে মাঝখানে একটা মিডলম্যান থাকাটা দরকার। মিডলম্যান বলতে মার্কেট প্লেসটাই, কারণ অনেকেই সাহস পায় না কিন্তু এই জিনিসটা করতে। তো নিজে ফেস টু ফেস সেটা করার যে সাহসটা তারা পাচ্ছে না। তো আপনার মতে এই ধারণাটা কতটুকু যুক্তিগত, বা তাদের মতে এই মিডলম্যান থাকাটা কতটুকু লজিক্যাল? আই এগ্রি, ঠিক আছে? এরকম অনেকের ভিতরে কাজ করে, মাঝখানে যদি একটা প্রফেশনাল বডি না থাকে বা একটা মার্কেট প্লেস না থাকে, এটা কাজ করে।
এখন আপনাকে এটা বুঝতে হবে যে এই প্রফেশনাল বডিটা ফ্রি অফ কস্টে নাই, ঠিক আছে? যেমন ফাইবার 20% কমিশন করতেছে, আপওয়ার্ক 10% কমিশন করতেছে, পিপল পার আওয়ার সাম পার্সেন্ট অফ কমিশন নিচ্ছে। ওকে, এখন আমি যে ক্লায়েন্টের সাথে সরাসরি কমিউনিকেশন করছি বা ক্লায়েন্ট ডিরেক্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠায় দিচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ট্রাস্ট বিল্ডের উপরে ডিপেন্ড করে আর কি। আরেকটু যদি বলি, দেখেন যে রাস্তায় যখন আমরা গাড়ি চালাই, ঠিক আছে, আমি দেখতেছি আমার অপোজিট থেকে একটা গাড়ি আসতেছে, সে চাইলে আমার সামনে থেকেও মেরে দিতে পারে। ওকে, বাট আমি আমার সাইড দিয়ে চালাচ্ছি, সে তার সাইড দিয়ে চালাচ্ছে, দুজনে পাশাপাশি ক্রস করলাম। এটা এটা কিসের উপর দিয়ে ক্রস করলাম? কমপ্লিটলি ট্রাস্ট। সো আপনার কেউ বিশ্বাস ভঙ্গ করার আগ পর্যন্ত তাকে আপনার বিশ্বাস করতে হবে। একটু ফিলোসফিক্যাল হয়ে গেল, বাট ইট ইজ দ্য ফ্যাক্ট। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কিছু যার সাথেই কাজ করেন কিছু অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নেন যাতে আপনার কস্টটা মিনিমাম রিকভার হয়ে যায়। ওকে, কিছু অ্যাডভান্স পেমেন্ট চান যখন যার সাথে নতুন কাজ করবেন, বাট রিলেশনশিপ যখন বিল্ড হয়ে যাবে তখন আপনি আর কি কাজ করার পরে পেমেন্ট চান, সেটা আপনার ব্যাপার। বাট যখন আপনি নতুন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন, চেষ্টা করবেন ওকে পুশ করতে যাতে আপনাকে কাজ শুরু হওয়ার আগে কিছু একটা পেমেন্ট দিয়ে নেয়। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু আমার ভেতর এখনই চলে আসছে, সেটা হচ্ছে হাউ ক্যান আই অ্যাকচুয়ালি আইডেন্টিফাই যে আসলেই সে ব্যক্তি রিয়েল ক্লায়েন্ট কি না? এটা হচ্ছে কি আপনার নিশের উপর ডিপেন্ড করবে। ধরেন যে একজন কপিরাইটার, ঠিক আছে, তার আওয়ারলি রেট আছে $5 $10, আউট অফ নোওয়্যার একজন এসে বললো যে তুমি আমাকে কয়টা কপি লিখে দাও, আমি তোমাকে $5,000 দিব, ঠিক আছে, ইমপ্র্যাকটিক্যাল অ্যামাউন্ট, ঠিক আছে, কেউ কখনো আপনাকে দিবে না, ঠিক আছে, কারো এত ফ্রি টাকা নাই বা আর কি কি হ্যাঁ ব্ল্যাক মানি না, কারো এত আননেসেসারি ক্যাশ নাই যে যে আপনাকে এমনি এমনি দিয়ে দিবে। সো ব্যাপারটা কি হচ্ছে, আইদার ওর অনেক আর্জেন্সি আছে এই জিনিসটা নিয়ে, ও স্ক্যাম, এই দুটোর ভিতরে একটা। আচ্ছা, এই গেল একটা। 2 নম্বর হচ্ছে গিয়া ক্লায়েন্টের নিডটা আপনাকে বুঝতে হবে। ক্লায়েন্টের প্রোফাইল আপনি করছেন, ক্লায়েন্টটা হান্ট করতেছেন আপনি, কই তাকে পাইছেন। সো আপনার কাছে অনেক ইনফরমেশন ক্লায়েন্টের আছে যে জিনিসগুলো আপনি ট্রাস্ট করতে পারেন। ধরেন আপনি যখন ক্লায়েন্ট হান্ট করতেছেন, ক্লায়েন্টের আর কি আপনি ইমেল অ্যাড্রেস ম্যানেজ করছেন, ক্লায়েন্টের ওয়েবসাইট ম্যানেজ করছেন, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট কোনটা জানেন, ঠিক আছে। সো ক্লায়েন্টের অনেক ইনফরমেশন আপনার কাছে আছে যে আপনি জানেন সে লিজেড বিজনেসম্যান। সো আপনি যখন হান্ট করে একজনকে পাচ্ছেন, তার ব্যাকগ্রাউন্ডটা আপনি চেক করে খুঁজে বের করছেন। ওকে, সো এতক্ষণ আমরা এটা একটু ক্লিয়ার হলাম যে মার্কেট প্লেস অ্যান্ড আউট অফ মার্কেট প্লেস বোথ অ্যাপ্রোচই ভালো এবং ভ্যালু দেওয়ার মাধ্যমে আমরা ক্লায়েন্টকে সহজেই ক্লায়েন্টে কনভার্ট করতে পারি। এখন আমার প্রশ্নটা নতুনদের জন্য, সেটা হলো ক্লায়েন্টকে রিচ করার আগে আমি কিভাবে নিজে আসলে প্রস্তুত হব? এখন আর কি একটা এক্সাম্পল দিই, যে ধরেন আপনার যে কোনো একটা স্কিল আছে, ওকে, এখন এটা হচ্ছে কি আপনার কোর স্কিল। ফর এক্সাম্পল আপনি ওয়েব ডেভেলপমেন্ট পারেন, ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে কি আপনার কোর স্কিল, এর সাথে আপনার সফট স্কিল লাগবে ঠিক আছে। কি স্কিল লাগবে? সফট স্কিল। ফার্স্ট হচ্ছে যাতে আপনি রিটেন কমিউনিকেশনটা প্রপারলি করতে পারেন, এটা আপনার লাগবে, এটা হচ্ছে কি ফার্স্ট সফট স্কিল। সো রিটেন কমিউনিকেশনটা কেমন, যে ক্লায়েন্ট আমাকে মেসেজ করতেছে, আমি পুরো জিনিসটা বুঝতেছি, বুঝে তাকে একটা রিপ্লাই দিতে পারতেছি। যদি আপনি এইখানে একটু উইক হন, চ্যাট জিপিটির হেল্প নেন, যে আপনি চ্যাট জিপিটিকে ট্রেন করেন যে আপনার মতো করে চিন্তা করতে, করার পরে চ্যাট জিপিটিকে ওই কোয়েশ্চেনগুলো দেন, চ্যাট জিপিটিকে আপনি 5টা রিপ্লাই দিবে। ওকে, 5টা রিপ্লাই নিয়ে আপনি প্রত্যেকবার পড়বেন, এটার ভিতর যেটা বেস্ট এটা ক্লায়েন্টকে রিপ্লাই দিবেন। আপনি 1 মাসে এই প্র্যাকটিস করবেন, দেন আপনি এই রিটেন কমিউনিকেশনটা সলভ হয়ে যাবে। ওকে, সেকেন্ড যেটা লাগবে আপনার আর কি ভার্বাল বা ভিডিও কমিউনিকেশন। ওকে, এটা কেন ইম্পর্টেন্ট, যে আপনি যতই মেসেজ করেন বা আর কি ইমেল করেন, আপনি যদি একজনকে ভিডিও কলে বা কলে আনতে পারেন, তার ক্লায়েন্টে কনভার্ট হওয়ার পসিবিলিটি 60+ হয়ে যায়।
ওকে, সো মোটামুটি 2 জন বা 3 জনের সাথে কথা বললে আপনি একজনকে ক্লায়েন্টে কনভার্ট করে ফেলতে পারবেন। সো আর ভিডিও কমিউনিকেশন বা ভার্বাল কমিউনিকেশনের জন্য আপনার যেটা করা লাগবে এটা হচ্ছে যে আপনি কিছু একটা দেখেন, কোনো মুভি দেখেন, মুভির একটা পার্ট 10 মিনিটে বলেন। তারপরে হচ্ছে আপনি যে কোশ্চেনগুলো ক্লায়েন্ট করতেছে এগুলো জোরে জোরে পড়েন। ওকে, আর যে অ্যান্সারগুলো আপনি দিচ্ছেন এটাও একটু জোরে জোরে পড়েন। সো কী হবে যে আপনার কান ইউজড হয়ে যাবে ওই কোশ্চেন শুনতে, আর আপনার ব্রেনও ইউজড হয়ে যাবে ওই কোশ্চেনের অ্যান্সার কী এটা রেডি করতে। আর আপনি যখন জোরে জোরে পড়বেন তখন আপনার প্রোনাউন্সিয়েশনটা আপনার কানে ঠিক মতো আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে আমার এই ওয়ার্ডটা আরও বেটার ওয়েতে প্রোনাউন্স করতে হবে, বা এই সেন্টেন্সটা আমি এইভাবে বললে আরও সুন্দর হবে। ওকে, তার মানে যদি আমার এই 2-3টা স্কিল থাকে তার মানে আমি বাই ডিফল্ট শুরুর ক্ষেত্রে প্রস্তুত। হ্যাঁ, আপনার একটা কোর স্কিল, 2টা সফট স্কিল। আর কি কমিউনিকেশনের জন্য আপনার ইংলিশ রিটেন স্কিল, ভার্বাল স্কিল, এই 2টা লাগবেই। ওকে, সো সাপোজ আমি এইভাবেই একটা ক্লায়েন্ট পেয়েও গেলাম অ্যান্ড হি ইজ জন ফ্রম ক্যানাডা, অ্যান্ড আমি তাকে কীভাবে লং টাইমে ধরে রাখবো এবং ক্লায়েন্টকে লং টাইম ধরে রাখতে আপনি নিজের লাইফে আসলে কি কি মানে স্টেপ ফলো করেন? অ্যাকচুয়ালি ডিফারেন্ট নিশের ক্লায়েন্ট ডিফারেন্ট টাইম থাকে। ধরেন যে আমার যে এসিওর ক্লায়েন্ট আছে, এসিওর ক্লায়েন্ট আমার কাছে লাইক 6 মাস 8 মাস থাকা মানে ঠিক আছে যে অনেক ভালো টাইম ছিল। বাট আমার ওয়েব ডেভেলপমেন্টের যে ক্লায়েন্ট আছে সে যদি 5 বার আমার কাছে না আসে আমি ভালো ওয়েব ডেভেলপার না। ওকে, সো অ্যাডেরও সেম, যে অ্যাড আমার কাছেই আসবে, আমি বাদে কারো কাছে যাবে না। তার মানে কি, আমি যে তার অ্যাড রান করতেছি আমার অ্যাডে তার সেল হচ্ছে ভালো এবং সে আমার কাছেই বারবার আসতেছে ওই সেলগুলোর জন্য। সো ডিফারেন্ট জিনিসের জন্য ডিফারেন্ট আর কি তবে মোরলেস বলা যায় তার সাথে যদি আপনার কাজ শেষ হয়ে যায় সপ্তাহে বা 15 দিনে একবার হাই হ্যালো বলেন, ঠিক আছে, কাজটা প্রপারলি ডেলিভার করেন, ঠিক আছে, আর কোশ্চেন করেন যে আর কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট আছে কি না। ডেলিভারি দিয়ে দায় সারা কাজ করবেন না, যে তার কাছ থেকে ফিডব্যাক নেন। ফিডব্যাক মানে রিভিউ না, যে তার কাছে জিজ্ঞাসা করেন আমি আরও কী বেটার করতে পারি, আমি এই করছি, কিছু প্রোঅ্যাক্টিভলি কাজ করেন যেটা আরও ইমপ্রুভ করা যায়। ওকে, সো আর কি তারকে মাথায় দেন যে আমি যে তোমাকে যে এই সার্ভিসটা দিচ্ছি, ঠিক আছে, যে এটা তোমাকে আর কেউ দিতে পারবে না। ওকে, জাস্ট এতটুকু করলেই আপনার মোটামুটি ক্লায়েন্ট থেকে যাবে, ক্লায়েন্ট আপনার থেকে যাবে না। আর আরেকটা ব্যাপার কি, যে আপনার ক্লায়েন্টের যে বিজনেস জার্নি আছে এই বিজনেস জার্নির ভিতরে আপনার সবসময় থাকতে হবে, ঠিক আছে। এই বিজনেস জার্নির ভিতরে যদি আপনি থাকতে পারেন দেন ওই ক্লায়েন্ট আপনার কাছ থেকে যাবে না। অ্যান্ড এক্ষেত্রে তার সাথে পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ করাটা কতটুকু যুক্তিগত? কাজের বাইরে সম্পর্ক তৈরি করা অনেকে আছে পছন্দ করে, অনেক ক্লায়েন্ট আছে পছন্দ করে, অনেক ক্লায়েন্ট আছে পছন্দ করে না। সো এটা আপনার বুঝতে হবে যে কতটুকু পার্সোনাল লেভেল পর্যন্ত আপনি যেতে চান। যেমন তার বার্থডেটা জেনে রাখেন, তার বার্থডেতে আপনি একটা উইশ করেন, দ্যাটস ইট, ঠিক আছে। এটা অনেক পার্সোনালাইজ একটা টিপস, যে তার বার্থডেটা জেনে রাখলেন, বার্থডেতে একটা উইশ করলেন, সে আউট অফ নোওয়্যার অনেক হ্যাপি হয়ে যাবে আপনি তাকে উইশ করছেন। দেন তার আর কি ফ্যামিলি সম্পর্কে মাঝে মাঝে খোঁজখবর নেন, যে তোমার আর কি ফ্যামিলি কেমন আছে, তোমার মেয়ে কেমন আছে, তোমার ছেলে কেমন আছে, তোমার ওয়াইফ কেমন আছে, যে সবাই ঠিক আছে কি না, বা তোমরা কে কোথাও হলিডেতে যাচ্ছ কি না, আমি হলিডেতে যাচ্ছি। এই রকম ছোট ছোট কিছু, ডোন্ট গো টু মাচ পার্সোনাল লেভেল, ঠিক আছে, যে ওভার আর কি উপর থেকে জাস্ট হচ্ছে গিয়ে একটা গুড রিলেশনশিপ রাখেন। বাট আপনাদের রিলেশনশিপ হতে হবে প্রফেশনাল, যে কিছু পার্সোনাল টাচ থাকবে বাট রিলেশনশিপ হতে হবে প্রফেশনাল। আচ্ছা, এখন আমরা একটু টেকনিক্যাল টার্মসের মধ্যে আসি। সেটা হলো আপনি একটু আগে বললেন হট, ওয়ার্ম অ্যান্ড কোল্ড, আবার কোল্ড নিয়ে বললেন যে কোল্ড আউটরিচ। এখন এই কোল্ড আউটরিচ বা এই টার্মসগুলোর মানে কি? এগুলো শুনতে কিছুটা আসলে ভয় লেগে যাচ্ছে। যে ক্লায়েন্ট তার সমস্যা সম্পর্কে আর কি ওইভাবে জানে না,
যে ওইভাবে বুঝতেছে না যে এইটা আমার প্রবলেম। ধরেন যে একটা ক্লায়েন্ট অ্যাড রান করতেছে, তার সেলও হচ্ছে, ঠিক আছে, ধরেন তার ROI মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এখন 5% আসছে, ঠিক আছে, আপনি তার অ্যাডটা দেখলেন তার অ্যাডের কোনো একটা প্রবলেম আসছে, ঠিক আছে, এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। এই প্রবলেমটা আপনি যখন সলভ করতে পারবেন, আপনি এক্সপেক্ট করেন তার ROI 10 বা 12% হয়ে যাবে। এখন 7%-এর যে ইনক্রিজ, এইটা যে তার একটা প্রবলেম, এটা কিন্তু আপনার ক্লায়েন্ট জানে না। সো এই মেসেজটা যখন ক্লায়েন্টকে জানাবেন যে তুমি এই অ্যাডটা এই জিনিস ইমপ্রুভ করলে তোমার ROI এত বাড়বে, এই যে সে তার প্রবলেম জানে না, আমি তাকে তার প্রবলেমটা জানাচ্ছি আর আমি তাকে একটা সলিউশন দিচ্ছি, এইটাই হচ্ছে কি কোল্ড প্রসেস। সো আমি যে প্রবলেম জানে না তাকে বলতেছি কোল্ড লিড বা কোল্ড পোটেনশিয়াল ক্লায়েন্ট, আর আমি যে তাকে মেলটা পাঠাচ্ছি প্রবলেমটা আর প্রবলেমের প্রবাবল সলিউশন কী হইতে পারে এই জিনিসগুলো নিয়ে, এটাকেই বলতেছি কোল্ড ইমেল। দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা উঠে আসছে, সেটা হচ্ছে ক্লায়েন্ট রিটেনশন, মানে একজন ক্লায়েন্টকে ধরে রেখে তার কাজ বারবার নেয়া। তো আপনার ক্ষেত্রে আপনি কীভাবে সেটা নিজের লাইফে করে থাকেন, বা আপনি কীভাবে ক্লায়েন্টকে ধরে রাখেন? ক্লায়েন্ট রিটেনশনটা হচ্ছে যে আপনি ক্লায়েন্টের সাথে গুড রিলেশনশিপ বিল্ড করতে হবে, যে ক্লায়েন্টের সাথে সবসময় টাচে থাকতে হবে। এখন ক্লায়েন্টের একটা বিজনেস জার্নি আমি বলি, যে ধরেন আমি একজন ক্লায়েন্ট, আমি একজন পার্সন, ঠিক আছে, এখন আমার যদি কোনো বিজনেস করতে মন চায়, যে আমি ফার্স্টে এটা চিন্তা করব, তারপর একটু রিসার্চ করব। ধরেন আমি সিজনাল আমের ব্যবসা করি, যে আম কোথায় ভালো পাওয়া যায়, আমি এটা জানলাম, দেন আমি এটা চিন্তা করব কি আম বিক্রি করার জন্য কি আমার ট্রেড লাইসেন্স লাগবে, ওকে, আচ্ছা লাগবে কি লাগবে না, যদি লাগে আমি করব, না লাগলে আমি করব না। দেন হচ্ছে কি আমটা আমি কোথায় বিক্রি করব, আমার পাড়ার বাজারে বিক্রি করব, না আমি অন্য কোথাও বিক্রি করব, ডিজিটালি বিক্রি করব। এটাকে আমি বলতেছি ইনিশিয়াল ডিজিটালাইজেশন। ওকে, যে আমি একটা ওয়েবসাইট করতেছি বা ফেসবুক পেজ করতেছি বা হোয়াট এভার ইট ইজ, ইনিশিয়াল ডিজিটালাইজেশন। এর পরের স্টেপটা হচ্ছে যে আমি ট্রাফিক বা সেল জেনারেট করব। যদি আমি একটা ফেসবুক পেজ খুলি, আমি ওখানে বিভিন্ন মানুষকে ইনভাইট করব বা আমি ওটার অ্যাড চালাবো যে আসো আমার আম কিনো। ওকে, এটা হচ্ছে আমি ট্রাফিক বা ইয়া করতেছি। এখন যদি দেখি যে আমি ধরেন 100 কেজি আম কেনার পরে 100 কেজি আম আমার 3 দিনের ভিতরে বিক্রি হয়ে গেছে, আমি আরও এই বিজনেসটা এক্সপান্ড করব না? ওকে, সো এটা হচ্ছে কি বিজনেস এক্সপানশন। আমার যখন বিজনেসটা এক্সপান্ড হয়ে গেল, ম্যাচিওর হয়ে গেল, তখন কিন্তু আমার আবার প্রসেসটা শুরু থেকে শুরু। ওকে, আমি এই বিজনেসটা করছি, আমি আবার নতুন কি বিজনেস করতে পারি, এই বিজনেসটা আমি কাউকে হায়ার করে বসাই দিলাম, যেহেতু এটা রানিং বিজনেস, সে এটা করতে থাকলো, আমি আমার কমিশন পাইতে থাকলাম, আমি এখন আরেকটা করব। সো এই যে ফুল বিজনেস জার্নি আছে, এই জার্নির ভিতরে আমার ঢুকতে হবে। যে আমি হইতে পারি যে তার ফেসবুকে যখন অ্যাড লাগবে আমি অ্যাড করে দিই, তার যখন ওয়েব ডেভেলপমেন্ট করা লাগবে আমি ওয়েব ডেভেলপ করে দিই, তার যখন বিভিন্ন পেজ সেট আপ করা লাগবে পেজ সেট আপ করে দিই, তার যখন বিজনেসটা এক্সপান্ড করা লাগবে আমি ওইখানে হেল্প করতে পারি, আমি এক্সপানশনে এক্সপার্ট হতে পারি। তার যদি ট্রেড লাইসেন্স করা লাগে, এরকম হতে পারে যে আমি তাকে ট্রেড লাইসেন্স করে দিই। সো আমার এই ক্লায়েন্টের সার্কেলের ভিতরে ঢুকতে হবে, আর সার্কেলের আমি যে জায়গাটায় থাকবো ওই জায়গাটায় আমি বেস্ট থাকবো। আমি এখন ওয়েব ডেভেলপমেন্ট, এসইও এবং অ্যাড করি, আমি তার এই সার্কেলের ভিতরে এই 3টা সার্ভিস দিই, এইখানে আমি ইরিপ্লেসেবল। ওকে, সো সে তার যখন এই কাজগুলো লাগে, ঠিক আছে, সে আমার কাছ থেকে বাইরে যায় না। সো ক্লায়েন্ট রিটেনশন আমার এখানে নাই, বা থাকলেও খুব কম। তো এখানে আমি একটা বড় সমস্যা তুলে ধরি, সেটা হলো আমরা যখন দেশের বাইরে থেকে ক্লায়েন্ট পাচ্ছি তাকে তো আমাকে পেমেন্ট করতে হবে। তো আমার দেশে পেপাল যেহেতু নেই, আমি কীভাবে তার থেকে আসলে টাকাটা আনবো? আচ্ছা, আপনার পেপ্যাল নাই, এটা নিয়ে কোনো চিন্তা নাই। যদি ক্লায়েন্ট উইলিং হয়, যে সে যদি অ্যাকচুয়ালি আপনাকে পে করতে চায়, সে আপনাকে পে করতে পারবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠাতে পারে, সে হচ্ছে আপনি তাকে কোনো মার্কেট প্লেসে নিয়ে যেতে পারেন, যে আপওয়ার্কে বা ফাইবারে নিয়ে যেতে পারেন, যে তুমি আমাকে এখানে পেমেন্ট করো। ওকে, এইটার সাথে আপনি একটা রিভিউ পাচ্ছেন বা একটা ফিডব্যাক পাচ্ছেন, এই জন্য আপনি বলেন যে এইখানে তোমার জবের যত কস্ট আছে সব আমি বেয়ার করব, তুমি জাস্ট আমাকে একটা গুড রিভিউ দিবা। ওকে, আচ্ছা,
এ বাদে আপনার একটা পেওনিয়ার অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার একটা ওয়াইজ অ্যাকাউন্ট থাকতে পারে, বাট রিসেন্ট ডেজে ওয়াইজ অ্যাকাউন্ট বাংলাদেশে ক্লোজ আছে, বাট হোপফুলি আবার খুব তাড়াতাড়ি খুলবে। দেন হচ্ছে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেয়ার করতে পারেন, ওইখান থেকে রিমোটলি বা ট্যাপ সেন্ট এই ধরনের অ্যাপ দিয়ে আপনার টাকা পাঠিয়ে দিতে পারে। আর হচ্ছে আপওয়ার্ক, ডিরেক্ট, দেন আরও হাজার হাজার ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টের টুলস আছে, জাস্ট ওয়ান গুগল সার্চ অ্যাওয়ে। বাট এটা মাথায় রাখবেন, যেটা বাংলাদেশে অ্যালাউ করে, অ্যাপ্রুভ করে, এটা একটু গুগল করে ঘাটাঘাটি করে তারপরে আপনি ওখানে অ্যাকাউন্ট করে তাকে ওই অ্যাকাউন্ট দিলেই সে আপনাকে টাকা পাঠিয়ে দিতে পারবে। আর আপনি নিজের জন্য আসলে কোন পেমেন্ট মেথডটা ব্যবহার করেন? আমি আমার নিজের জন্য ওয়াইজ ইউজ করি, দেন আমার যেহেতু এলএলসি আছে আমি পেপ্যালও ইউজ করি, স্ট্রাইপও ইউজ করি। আচ্ছা, একটা আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে এলএলসি জিনিসটা আসলে কি? এলএলসি হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। সো আমরা ধরেন চিন্তা করেন, আমাদের যে বাংলাদেশে ট্রেড লাইসেন্স লাগে একটা বিজনেস করার জন্য, সেরকম ইউএসএ, ইউকেতে, কানাডা বা অস্ট্রেলিয়া এইসব দেশে বিজনেস করার জন্য আপনার একটা এলএলসি লাগবে। এটা একটা ট্রেড লাইসেন্স বা এটা একটা লাইসেন্স, দ্যাটস ইট। যে এই এলএলসিটা যদি আপনার থাকে, আপনি হচ্ছে ওই দেশের একটা ফোন নাম্বার পারচেস করতে পারবেন, ওই দেশে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেন। সো ওই দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। ওকে, যে এটা অনেক ওয়েবসাইট আছে যারা এটা করে, যে এলএলসি করে দেয়। সো অ্যাবাউট 400 থেকে আর কি $2000 পর্যন্ত এটা কস্ট পড়ে। সো আপনি যখন আস্তে আস্তে গ্রো করবেন, এটা আপনারও করা দরকার হবে। আচ্ছা, আমরা এখন ভিডিওর শেষের দিকে, তো আমি আর 2-3টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করব। তো আমরা প্রথমে কিন্তু আলোচনা করলাম যে বাংলাদেশের মানুষ ইংলিশে কথা বলা নিয়ে খুবই ভয় পায়, বা কনফিডেন্স আসলে না পাওয়াটা এটা একটা কমন সমস্যা। তো যাদের এই ভয় বা সমস্যাটা আছে, তারা কীভাবে এটাকে ট্যাকেল দিয়ে ক্লায়েন্টকে আসলে তারা ম্যানেজ করবে? যে আপনার যে ক্লায়েন্ট আছে, সে আপনার বুঝতে হবে সে আপনার কাছে কী চাচ্ছে। সে আপনার কাছে আপনার কাজ চাচ্ছে, সে তার প্রবলেমটা আপনাকে বোঝাচ্ছে। আপনার চিন্তা করতে হবে তার প্রবলেমটা আমি বুঝতেছি কি না, আর যে আপনি যে তাকে কাজ ডেলিভারি দিচ্ছেন, ঠিক আছে, এই জিনিসটা সে বুঝতে পারতেছে কি না। যদি আপনার এই জিনিসগুলো অ্যালাইন থাকে, দেয়ার ইজ নো প্রবলেম। আর ক্লায়েন্ট আপনার কাছ থেকে যে একজন ডিবেটারের মতো ইংলিশ শুনতে আসে নাই, ঠিক আছে, বা একজন আর কি ইউএস বা আমেরিকান নেটিভ স্পিকার যারা আছে তাদের মতো ইংলিশ শুনতে আসে নাই আপনার কাছে। সো আপনি জাস্ট আপনার কাজ চলার মতো ইংলিশ বলতে পারেন কি না, দ্যাটস ইট। বলারও দরকার নেই, আপনি লেখেন। ক্লায়েন্ট খুব কম টাইম ভিডিও কলে আসে, সো মাসে একবার ইয়েস নো ভেরি গুড দিয়ে পার পেয়ে যাওয়া যায়। আচ্ছা, অনেকেই বলে যে তুমি একজন ক্লায়েন্টকে ভালো সার্ভিস দাও, সে তোমাকে আরও ক্লায়েন্ট এনে দিবে। সো রিয়েলিস্টিক্যালি এটা কতটুক ট্রু, এবং ইফ ট্রু, কীভাবে আমরা আসলে একটা ক্লায়েন্ট থেকে আরও ক্লায়েন্ট পেতে পারি? আচ্ছা, রেফারেন্স থেকে ক্লায়েন্ট পাওয়া পসিবল। ওকে, সো রেফারেন্স থেকে প্রচুর ক্লায়েন্ট আসে, কারণ আপনার বুঝতে হবে যে ধরেন একজন যে ইন্ডাস্ট্রিতে আছে তার সাথে আপনি কমিউনিকেট করতেছেন, তার ফ্রেন্ডস বা তার কলিগস সিমিলার ইন্ডাস্ট্রিতেই আছে। সো রেফারেন্স ইজ ভেরি প্র্যাকটিক্যাল থিং। এখন রেফারেন্স পাওয়ার জন্য আমি যেটা করি, ডিসকাউন্ট অফার করি, যে তুমি আমাকে একটা রেফারেল দাও, ঠিক আছে, একটা রেফারেন্স ওয়ার্ডার দাও, দেন আমি তোমাকে 10% ডিসকাউন্ট দেবো। তুমি আমাকে 2টা রেফারেন্স ওয়ার্ডার দাও, আমি তোমাকে 25% ডিসকাউন্ট দেবো। তুমি আমাকে 3টা রেফারেন্স ওয়ার্ডার দাও, আমি তোমাকে 50% ডিসকাউন্ট দেবো। ওকে, সো আমি ওকে ডিসকাউন্ট দিই। এতে কি হচ্ছে, আমার এক জায়গাতে রেভিনিউ একটু কমতেছে, বাট আমি নতুন ক্লায়েন্টের সাথে আসতে পারতেছি, নতুন ক্লায়েন্টের কাছে আমি ট্যাপ করতে পারতেছি। আর যেগুলো ওয়ার্ম লিড, ঠিক আছে, কারণ ও যাদের রেফার করতেছে তারাও সিমিলার সার্ভিস চায়, এই জন্যই রেফার করতেছে। ওকে, দ্যাট মিনস ইটস টোটালি লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। রাইট। আচ্ছা, এখন এখানে একটা বড় প্রশ্ন কিন্তু চলে আসে, সেটা হলো আমি যেহেতু মার্কেট প্লেস থেকে বের হয়ে নিজেই ক্লায়েন্ট খুঁজে তাদের কাজ করছি, সেখানে তাদের এক একজনের দেশে এক একটাও সময়, তো তাদেরকে আমি একা হাতে কীভাবে আসলে ম্যানেজ করব? আচ্ছা, যে আপনি সবসময় চেষ্টা করবেন একটা কি 2টা কাছাকাছি টাইম জোনের ক্লায়েন্ট হান্ট করার জন্য। ধরেন যে আপনি এই কাজ করতে যান না যে চায়নার ক্লায়েন্টও আপনি হান্ট করতেছেন,
দেন ইউএসের ক্লায়েন্টও আপনি হান্ট করতেছেন। দেন কি হবে, চায়না হচ্ছে গিয়া আমাদের 2 ঘন্টা আগে, ইউএস হচ্ছে গিয়া আমাদের 10 ঘন্টা পিছে। সো আমার অনেকগুলো টাইম জোনে কাজ করা লাগতেছে। আপনি যেটা করবেন, আমার যেটা অ্যাডভাইস, যে একটা বা দুইটা টাইম জোনের ক্লায়েন্ট হচ্ছে গিয়ে হান্ট করবেন। ওকে, ধরেন আমি ইউএসের 3-4টা টাইম জোনের ক্লায়েন্ট হান্ট করব। কি হবে এতে, যে ওই 3-4টা টাইম জোনের সব কোশ্চেন, সব কাজ আপনার সিমিলার টাইমে করলেই হবে। ঠিক আছে, আপনার মাল্টিপল টাইমে মাল্টিপল লোককে মাল্টিপল ধরনের আর কি জিনিসপত্র করা লাগবে না। ওকে, আর যদি আপনি চান যে 2 শিফট ওয়ার্ক, 3 শিফট ওয়ার্ক, দেন ইউ ক্যান ডু মাল্টিপল টাইম জোনে খুঁজেন। ঠিক আছে, বাট ইভেনচুয়ালি ইট উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন ইয়োর হেলথ। আচ্ছা, এখন কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে, সেটা হলো কোনো টুলস বা সফটওয়্যারকে আপনি ব্যবহার করেন এই কাজটি সহজ করার জন্য? অ্যাকচুয়ালি আমি ওইভাবে করি না, আমি জাস্ট এক্সেল ডাটাশিট ইউজ করি, যে জাস্ট ডেডলাইন বা আদার থিংগুলা ইউজ করে রাখি। বাট এখন প্রচুর প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস আছে, দেন কমিউনিকেশন টুলস আছে, আপনি চাইলে ওগুলাও ইউজ করতে পারেন। যেমন আমি একটা টাইমে ইউজ করতাম ট্রেলো, ঠিক আছে, দেন ক্লিকআপও কিছু টাইম ইউজ করছি, বাট এন্ড অফ দ্য ডে জাস্ট ইটস সাম টেক্সটস। আচ্ছা, আর বাইরের দেশে ক্লায়েন্ট কোন প্ল্যাটফর্মে বেশি অ্যাক্টিভ থাকে, যেখানে তাদেরকে আপনি অলওয়েজ অ্যাক্টিভ পান? ওকে, দে আর রিয়েলি অ্যাক্টিভ অন দেয়ার লিঙ্কডইন অ্যান্ড ইমেল। যে এই দুইটা জায়গায় তারা অনেক অ্যাক্টিভ থাকে। যে আপনি হচ্ছে হয়তোবা তাকে ফোন দিয়ে পাবেন না, বাট যদি তাকে ইমেল করেন, সে যদি আপনার ইমেলটা দেখার পরে মোটামুটিও ইমপ্রেস হয়, আপনাকে একটা থ্যাঙ্কস রিপ্লাই দিবে। ওকে, আর লিঙ্কডইনেও সিমিলার কেস, যে আপনাকে অন্তত থ্যাঙ্কস একটা রিপ্লাই দিবে যদি আপনার মেসেজে সে যদি মোটামুটিও ইমপ্রেস হয়। গ্রেট। এখন আমরা মোটামুটি শেষের পথে, এবং প্রশ্ন আসলে শেষ হবেও না, কারণ ক্লায়েন্ট হান্টিংয়ের মেথড, প্ল্যাটফর্ম, কমিউনিকেশন টিপস এগুলো ধীরে ধীরে জানতেই হবে, এবং আশা করছি সেই বিষয়ে আমাদের অডিয়েন্স আপনার ফ্রি এবং পেড কোর্স দুই জায়গা থেকে কিন্তু ক্লিয়ার একটা নলেজও পাবে। তাও শেষ করার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে আপনি এমন একটা টিপস শেয়ার করুন, যেটা আপনাকে যদি কেউ আজ থেকে 10 বছর আগে দিত, আপনি আজকের এই গোলটা আরও ফাস্ট অ্যাচিভ করতে পারতেন। আচ্ছা, খুব সিম্পল, গেট নোটিস ফার্স্ট। যে আপনি ক্লায়েন্টের কাছে আগে নোটিসড হন, যাকে আপনি আউটরিচ করতে যাচ্ছেন, দেন আপনি আউটরিচ করেন। কিভাবে? যে ধরেন আমি দেখলাম তার ওয়েবসাইটে প্রবলেম আছে বা তার অ্যাডে প্রবলেম আছে, আমি তার আর কি ফেসবুক পেজে যাচ্ছি, লিঙ্কডইন প্রোফাইলে যাচ্ছি বা লিঙ্কডইন কোম্পানি পেজে যাচ্ছি, আমি কয়েকটা লাইক করব, কমেন্ট করব, যে 2-3 দিন, যে আমার মোটামুটি যখন আমি বুঝবো যে সে আমাকে নোটিস করা শুরু করছে, তখন আমি তাকে আউটরিচের জন্য পাঠাবো, আমার সার্ভিসের জন্য পাঠাবো। ওকে, আমি আগে নোটিসড হব, দেন হচ্ছে গিয়ে এই মেসেজ পাঠাবো। এতে কি হবে, অটোমেটিকলি আমার একটা রিকলনেস তার ভিতর চলে আসবে। আর যখন আমার রিকলনেস তার ভিতর চলে আসবে, তখন ব্যাপারটা ইজি হবে আমার তাকে ক্লায়েন্টে কনভার্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ তৌফিক ভাই, ইট ওয়াজ অ্যান ওয়ান্ডারফুল টাইম উইথ ইউ। এবং জানার আসলে কখনোই শেষ হবে না, যার জন্য আমার মতে আপনার সকল এক্সপিরিয়েন্সকে এক ছাদের নিচে নিয়ে আনতে পারলে সেটা হবে আমাদের আসলে সার্থকতা, এবং হয়তো সেটি অলরেডি লঞ্চ হয়েও গিয়েছে যতক্ষণ আমরা এই ভিডিওটি দেখছি। তো ভাইয়া, সবার তরফ থেকে আমার আপনার জন্য একটা প্রশ্ন হলো, কি কি আমরা আসলে জানতে পারছি আপনার এই ক্লায়েন্ট হান্টিং অ্যান্ড আউটরিচ কোর্স থেকে? এটা হচ্ছে কি একটা ক্লায়েন্ট হান্টিং অ্যান্ড আউটরিচের কোর্স। এখানে মোটামুটি আপনি 21টা প্ল্যাটফর্ম থেকে 35+ মেথড শিখতে পারবেন, যে আউটরিচ করার জন্য ক্লায়েন্ট আউটরিচ কীভাবে করতে হয়। প্লাস আমি কিছু জব হান্টিং ওয়েবসাইটও দেখাইছি, যে রেজুমে বিল্ডিং, যে ওভারঅল কিভাবে আপনি একটা রিমোট জব পাবেন, ফুল প্রসেসটা আমি দেখাইছি। সো ইভেন একটা না, আমি 9টা দেখাইছি। আমি এখানে মাল্টিপল জব হান্টিং প্রসেস দেখাইছি, আর সেম প্রসেস আরও জব হান্টিংয়ের জন্য ইউজ করা যাইতে পারে, এবং অনেক প্রফেশনাল টিপস, হ্যাকস, তারপরে আদার গাইডেন্স, যে এইখানে পুরো একটা রোড ম্যাপ আছে, যে একটা ক্লায়েন্টকে ফার্স্ট খুঁজে বের করা থেকে শুরু করে তাকে ট্যাপ করে তাকে ক্লায়েন্টে কনভার্ট করা পর্যন্ত ফুল একটা রোড ম্যাপ।
যদি আপনি এই রোড ম্যাপটা ফলো করেন, সাকসেস ইজ ইয়ার্স। আচ্ছা, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আমার এখনই এটি করে নেওয়া উচিত। কিন্তু তাও বাকিদের তরফ থেকে আমার একটা প্রশ্ন, সেটা হলো এটি কাদের আসলে করা উচিত বা এটার অডিয়েন্সটা আসলে কারা? আচ্ছা, যাদেরই ক্লায়েন্ট প্রয়োজন, যে শর্ট অ্যান্সার, যাদের ক্লায়েন্ট প্রয়োজন তাদের এই কোর্সটা করা উচিত। ধরেন আমি মার্কেট প্লেসে অনেক অনেক ভালো কাজ করছি, ঠিক আছে? এখন মার্কেট প্লেস কী করতেছে, যেমন আমার অনেক ফ্রেন্ড বা আমার অনেক ছোট ভাই, আমার অনেক আর কি পরিচিত লোকজনদের আউট অফ নোহোয়্যার যে একদিন সকালবেলা উঠে দেখে যে তার ফাইবার প্রোফাইল নাই, আউট অফ নোহোয়্যার একদিন সকালবেলা উঠে দেখে যে তার আপওয়ার্ক প্রোফাইল নাই। সো এই যে যে একটা রিস্ক, তার আপওয়ার্ক প্রোফাইল, ফাইবার প্রোফাইল যে চলে যাচ্ছে, এখন সে কী করবে? সো আপনার মার্কেট প্লেসের বাইরেও কিছু ক্লায়েন্ট রাখা দরকার। আর হচ্ছে যে ক্লায়েন্টের সাথে কিভাবে ট্যাপ করবেন যে মার্কেট প্লেস বাদে, এটা আপনার জানা থাকা দরকার। ওকে, যে আমি বলছি না আপনি এখনই যে কোর্স কিনেন, ঠিক আছে, বাট আপনার জানা থাকা দরকার। আচ্ছা ভাইয়া, তাহলে হচ্ছে আমরা আজকে এখানেই শেষ করছি। আর ইনশাল্লাহ যারা কোর্সটি করবে, আমি বিশ্বাস করি তারা আসলে এই জার্নিতে এরকম কিছু ভ্যালু পাবে যেটা আসলে অনেকে টাকা দিয়েও খুঁজে পাবে না। আর যেহেতু আমরা এই সুযোগটা করে দিচ্ছি, আমার মতে এটা যাদের কাছে পৌঁছাবে, আই থিঙ্ক দে আর সুপার লাকি। অ্যাকচুয়ালি ইটস মাই অনার যে আমার এই লার্নিংটা আমি শেয়ার করতে পারতেছি। আই বিলিভ যে এইটা আপনি যদি আপনি যদি এখান থেকে 5% বা 10%ও যদি প্রপারলি গ্র্যাব করতে পারেন, দেন আপনার ক্লায়েন্ট আর কি পাওয়া, হ্যান্ডেল করা, বা আপনার যদি টুকটাক কোনো ইস্যু থাকে আপনি ইজিলি এখান থেকে সলভ করতে পারবেন। ওকে, তাহলে আজ আমরা এখানেই শেষ করছি। ওকে, ভালো থাকবেন ভাইয়া। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।